আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে? যদি নাহিদ ইসলাম সাহেব বা আসিফ ভুঁইয়া যদি কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতেন, সেক্ষেত্রে তারা সরকারে কেন এই ধরনের প্রশ্ন করা যেত, বাট তারা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নয় বা ইনডাইরেক্টলিও জড়িত নয়। বিএনপি গোটা সময়টাতে অনেক সরকারকে বেশ চ্যালেঞ্জের মুখেই ফেলতেছে, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন করতেছে সরকারের নানান সিদ্ধান্তকে। বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে ভেটো দিয়েছে, বিএনপি ৭২-এর সংবিধানটাকে বাতিল করার ব্যাপারে ভেটো দিয়েছে, এবং বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নির্বাচনে আওয়ামী লীগকে চেয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে? ধন্যবাদ। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গেলে তার আগে আরেকটি প্রশ্ন চলে আসে কি যে অন্তর্বর্তীকালীন সরকারে কি অন্য কোনো রাজনৈতিক দলের আবার কোনো অংশ থেকে গেল কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব আছে কিনা, এটা আগে প্রশ্ন চলে আসে। এবং বিএনপি যে কথা বলেছে যে আহ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা থাকে না, তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসে যে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আমরা তো দেখেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশের সমাদৃত, আমার নিজের কাছে অনেক আমার ব্যক্তিগত পছন্দের একজন রাজনীতিবিদ তিনি। অথচ তিনি নিজে রাষ্ট্রপতি থাকাকালীন সময় তার নিজের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে। যখন তিনি দেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক রাষ্ট্রপতি ছিলেন, তখন তিনি তার নিজের দল গঠন করেন এবং বিএনপি তার পরবর্তীতে নির্বাচনে যায় এবং সরকার গঠন করে। তো সেই জায়গায় থেকে বলতে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি নিজে রাষ্ট্রপতি থাকাকালীন সময় নিজের দল গঠন করতে পারে এবং তার দল নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে, সেক্ষেত্রে এখন সেই একই বিএনপির অন্যান্য নেতাকর্মী কেন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই নিরপেক্ষতার জায়গায় নেই? এটা আমার বোধগম্য নয় এবং এটা তাদের অতীত ইতিহাসের সাথে নিজেদেরই কনফ্লিক্ট হয়ে যায়। জি এবং হৃদয় এর স্বজন, পাশাপাশি আরেকটি এখানে প্রশ্ন একটি থেকে যায় বিষয় যে আছে। জি হৃদয় স্বজন, এখানে আবার অনেকে বলছেন যে এটি তো একটি অন্তর্বর্তী সরকার, ওটি তো অন্তর্বর্তী সরকার ছিল না। জি হৃদয় স্বজন বলেন। আচ্ছা, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখুন, এখানে একটা স্পষ্ট জিনিস থাকে যে যদি নাহিদ ইসলাম সাহেব বা আসিফ ভুঁইয়া যদি কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতেন, সেক্ষেত্রে তারা সরকারে কেন এই ধরনের প্রশ্ন করা যেত, বাট তারা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নয় বা ইনডাইরেক্টলিও জড়িত নয়। ইভেন তারা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্ল্যাটফর্মেরও কেউ না। তারা অন্যান্য উপদেষ্টাদের মতোই এই দেশের বুদ্ধিজীবী সমাদৃত ব্যক্তি, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হয়েছেন এবং তাদের প্রতি দায়িত্ব রয়েছে কি যে দেশকে সংস্কার করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যম তৈরি করে দেওয়া। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাইন আহমেদ আপনার কাছে আসি। উপদেষ্টা নাহিদ ইসলাম যেমনটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোনে আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি মনে করেন? মাইন আহমেদ। এখন এইটা আসলে কোন কোন প্রেক্ষাপটে মাহফুজ ভাই বলতে চাইছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিএনপি অনেক বেশি একাত্তর নিয়ে কথা বলছে এই কারণে, কিংবা তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা নিয়ে কথা বলছে এই কারণে। আসলে মাহফুজ ভাইয়ের তো ইদানিং কালের মানে যেসব বক্তব্য আসছে সেটা বেশ ভেগ থাকে আর কি, নানান ধরনের। মানে আগের সময়টাতে যেটা মাহফুজ ভাইয়ের সাথে আমাদের যেসব ব্যক্তিগত অভিজ্ঞতা ক্যাম্পাসে ছিল, যে উনি অনেক ধরনের কি বলে জার্গন, এবং তার সে যেহেতু বেশ জ্ঞানী একজন লোক, সেই জায়গা থেকে নানান বিষয় নিয়ে আলাপ করতেন। কিন্তু 5 তারিখের পর থেকে মাহফুজ ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস বেশ ভেগ হয়ে গেছে আর কি। মানে অনেকগুলা জায়গায় অনেক ক্লিয়ার না করে নিজের কথাগুলো বলেন। যাই হোক, তা আমি যতটুকু ধারণা করতে পারি যে বিএনপি গোটা সময়টাতে অনেক সরকারকে বেশ চ্যালেঞ্জের মুখেই ফেলতেছে, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন করতেছে সরকারের নানান সিদ্ধান্তকে। যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তারা সামনে ক্ষমতায় আসবে, কাজেই তাদের যেন একটা স্মুথ জার্নি হয় সেটা নিশ্চিত করার রাজনীতি নিশ্চয়ই তারা করবে। এখন সেই জায়গা থেকে আহ আমার মনে হয়েছে যে বিএনপির একাত্তরকে ধরে রাজনীতি করার বিষয়টা আসলে বিএনপির জন্য রাজনৈতিকভাবে বেশ ভালো, কারণ ওইখানে একটা বড় ভ্যাকুম তৈরি হয়েছে। এবং আওয়ামী লীগ যেহেতু লম্বা একটা সময় ধরে একাত্তরকে পুঁজি করে রাজনীতি করেছে এবং বাকি সবাইকে একাত্তরের যে স্টেকটা ছিল সেটা এক প্রকার বাকি সবাইকে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, সেই জায়গাটা এক প্রকার রিকভারি করা সম্ভব হচ্ছে। মানে একাত্তরকে পুঁজি করে যেভাবে একটা ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল, সেখান থেকে যদি একাত্তরকে মুক্ত করতে হয়, তাহলে তো একাত্তরের যে অল্টারনেটিভ ন্যারেটিভ গুলা, যে কাউন্টার ন্যারেটিভ গুলা আওয়ামী লীগ কে মানে আওয়ামী লীগের যে কুক্ষিগত করার ন্যারেটিভ, সেটার বাইরে যা আছে সেগুলোকে সামনে আনাটা জরুরি ছিল। আমার মনে হয় সেই জায়গা থেকে বিএনপির যে রাজনীতি, তারা যেহেতু নিজেদেরকে মুক্তিযুদ্ধের একটি দলই দাবি করে, সেই হিসেবে বিএনপির রাজনীতি ঠিক রাজনীতি। কিন্তু এই গোটা বিষয়টাকে এইভাবে ফ্রেম করা বা বিএনপির কথাবার্তাকে আওয়ামী লীগের কথাবার্তার মতো শোনাচ্ছে বলাটাও এক প্রকার আমার মনে হয় যে মানে একটা কি বলে, এটা যদি ওইভাবে বলি যে তারা এক প্রকার আওয়ামী লীগ আমাদের মননে যে যে ধরনের রাজনীতি ঢুকিয়ে দিয়ে গেছে, যে একটা
কোনো একটা ইভিল ফোর্সের সাথে হচ্ছে যে আমি তাকে একটু মিলাই দেই, তাহলে হয়তো বা আমার রাজনীতিটা সহজ হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমাদের আসলে সেই টেন্ডেন্সি পরিহার করে যথাযথ এবং সুস্থ গণতান্ত্রিক রাজনীতির পথেই থাকা উচিত। এবং 5 তারিখের পরে আমরা যেটা আশা করছিলাম যে বিভাজনের রাজনীতি হবে না, এক প্রকার ঐক্যের রাজনীতি হবে, সেই জায়গাটার জন্য আমার মনে হয় যে এই ধরনের মন্তব্য, এমনকি উভয় ক্যাম্প থেকে নানান সময় ব্যাপক বিভিন্ন ধরনের সাংঘর্ষিক বক্তব্য আসে, যেগুলো আসলে যতটা না প্রতিযোগিতামূলক তার চেয়ে অনেক বেশি বিদ্বেষমূলক। আমাদের আসলে সেই জায়গাগুলো পরিহার করাটা আমার মনে হয় বেটার আর কি, রাজনীতির জন্য করা। জি মাইনাহুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু সোহেব হাসান আপনার কাছে যেতে চাই দুটো বিষয় নিয়ে। আসলে এই যে সরকারের নিরপেক্ষতার যে বিষয়টি, আপনি কি মনে করেন যে সরকার নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে এখনো পর্যন্ত সফল অথবা সামর্থ্য হয়েছে? এবং আরেকটি বিষয়, এই যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার অথবা তিনি যা বলেছিলেন সেই কথার সূত্র ধরে যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন সোহেব হাসান? আচ্ছা, আমি যদি প্রথমে দ্বিতীয় ব্যাপারটার কথায় আসি, যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে কিনা, আপনারা খেয়াল করে দেখবেন যে 5 তারিখের পর আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে একাধিকবার বিএনপিকে এন্ডোর্স করা হয়েছে, মির্জা ফখরুল ইসলামকে প্রেস করা হয়েছে, এবং আওয়ামী লীগের যে সকল প্রপাগান্ডা ওয়েবসাইট বা পেজ কিংবা টিম আছে, লাইক এ টিমের মতো যেসব প্ল্যাটফর্ম আছে, সেখানেও সামহাও বিএনপির প্রতি কেমন যেন একটা পজিটিভ মনোভাব আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগ যেহেতু গণধিকৃত একটি দল হিসেবে পরিণত হয়েছে, সে তার রাজনৈতিক স্ট্র্যাটেজির জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু বিএনপিকেও তার জায়গা থেকে ক্লিয়ার থাকতে হবে যে কোনোভাবেই সে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির ময়দানে দেখতে চায় না। আমরা দেখেছি যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে ভেটো দিয়েছে, বিএনপি 72-এর সংবিধানটাকে বাতিল করার ব্যাপারে ভেটো দিয়েছে, এবং বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা নির্বাচনে আওয়ামী লীগকে চেয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে বিএনপির মহাসচিবের যে কথাবার্তা বা বিএনপির মহাসচিবের যে পজিশন সেটাকে প্রেস করা হচ্ছে। সুতরাং ইটস আপ টু দ্য বিএনপি যে তারা এটা ক্লিয়ার করবে যে কোনোভাবেই একটা ফ্যাসিস্ট শক্তিকে তারা রাজনীতির ময়দানে দেখতে চান না। দ্বিতীয়ত, বিএনপি নিজে যেভাবে ফর্ম হয়েছে বাংলাদেশের রাজনীতিতে শেষে, সেখানে জিয়াউর রহমান এট দ্য সেম টাইম 3টা পজিশন হোল্ড করতেন: জাতীয়তাবাদী ফ্রন্টের চেয়ারম্যান, বাংলাদেশের সেনা প্রধান, এবং বাংলাদেশের সামরিক আইন প্রশাসক। এখন নাগরিক কমিটি কিংবা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেখানে কি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিনা, কিংবা রাষ্ট্রের যে সকল মেশিনারি আছে তাদেরকে কাজে লাগানো হচ্ছে কিনা, সেটা একটা প্রশ্ন। কিন্তু বিএনপির নিজের হিস্ট্রি আছে, একদম ক্ষমতার কেন্দ্রে থেকে রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন ব্যবসায়িক সংস্থার সহযোগিতায় তারা পার্টি করেছেন। সুতরাং সেই জায়গা থেকে বিএনপি যখন আজকে আরেকটা পার্টিকে বলে যে রাষ্ট্রযন্ত্র থেকে বা রাষ্ট্রযন্ত্রে অবস্থান করে রাজনৈতিক দল গড়াটা ভালো না, কিংবা রাজনৈতিক দল গড়াটা উচিত না, সেক্ষেত্রে আমি মনে করি এটা তাদের একটা ঐতিহাসিক দ্বিচারিতার মতো। তবে বিএনপি যেটা 75-এর পরে করেছে, অর্থাৎ 77 থেকে 81, তার যে রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, সেক্ষেত্রে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। এখন সেই ভুল ভ্রান্তিটাকেই কি আমরা আসলে স্ট্যান্ডার্ড হিসেবে ধরার কোনো প্রয়োজন মনে করি কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং রাজনৈতিক দল এটা আসলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গড়ে ওঠাটা, এটা আসলে আমাদের জন্য সুখকর কিছু হবে না। সেই ক্ষেত্রে যদি ছাত্ররা নতুন একটি রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চায়, সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সংস্থার সাহায্য, এই জিনিসগুলোকে এড়িয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই আসলে তাদের একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়া উচিত। আপনার কি মনে হয় সেরকমটাই হচ্ছে এখন পর্যন্ত? কারণ যেহেতু সেনাপ্রধান ও ছাত্রদের বা নাগরিক কমিটির কেউ নন, বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা, কিংবা আরো অন্যান্য যে সকল বড় গুরু দায়িত্বগুলো আছে, সেখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না যে নাগরিক কমিটি কিংবা পার্টির বা ছাত্রদের নতুন পার্টির সম্ভাব্য কেউ সেখানে আছেন, সুতরাং আমরা মনে করতে পারি যে এখনো পর্যন্ত এটা অন দ্য ট্র্যাকেই আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।